যোগাযোগ করছি নীলাদ্রি শেখরের কাছে। তিনি আছেন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। নীলাদ্রি, আওয়ামী লীগের সমাবেশ কি শুরু হয়েছে এবং সমাবেশকে ঘিরে সোহরাওয়ার্দী উদ্যান এলাকার কি অবস্থা দেখছেন? আমি অনেকক্ষণ ধরে অবস্থান করছি ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে, যেখানে আওয়ামী লীগের বিজয়ের কারণে যে বিজয় সমাবেশ সেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, যে ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমরা সকালে যখন এসেছি তখন থেকে দেখেছি যে এই সোহরাওয়ার্দী উদ্যান এবং আশপাশের এলাকা আওয়ামী লীগ নেতাকর্মী সহ সাধারণ জনমানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়েছে। ইতিমধ্যে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় নেতারা উপস্থিত হয়েছেন। এই সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগের যে আগামী 5 বছরে তাদের যে জন্য তারা যে কি করতে যায় সে ধরনের একটি ব্যানার ফেস্টুন আমরা এখানে লক্ষ্য করেছি, যেটি মঞ্চের পাশে শোভা পাচ্ছে। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন। তার কাছে জানতে চাইবো যে এই বিজয়কে সেলিব্রেট করার জন্য, উদযাপন করার জন্য আপনাদের আজকের এই আয়োজন। মাননীয় প্রধানমন্ত্রী 3টার দিকে আসবেন আমরা শুনেছি। মাননীয় প্রধানমন্ত্রী কি বার্তা দিতে চান আসলে আমাদের বাংলাদেশের? মূলত যত ভোট তত দায়িত্ববোধ, যত জনস্রোত তত দায়িত্ববোধ। আজকে ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার সকল জনতা এই মুক্তির মোহনায় মিলেছে। সোহরাওয়ার্দী উদ্যানের দিকে সবাই আসছেন একটি প্রত্যাশা নিয়ে, একটি সুন্দর বাংলাদেশ, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়বার শপথ নিয়ে। মাননীয় প্রধানমন্ত্রী নবগঠিত যে মন্ত্রিসভা, এই মন্ত্রিসভা এই দায়িত্ববোধ কাঁধে নিয়েই আগামীতে পথ চলবেন। আজকে মাননীয় প্রধানমন্ত্রী আগামীর সরকারের যে স্বপ্নগুলো, যে চ্যালেঞ্জগুলো, এগুলো এখানে উপস্থাপন করবেন এবং দিক নির্দেশনা দেবেন। আমরা বিশ্বাস করি ভিশনারি রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়বার একটি নতুন শপথ আমরা আজকে এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী ময়দানে নেব। ধন্যবাদ আপনাকে। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক যেমনটি বলছিলেন যে আগামী 5 বছর এই সরকার যে বিপুল সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে, নিরঙ্কুশ মাধ্যমে যে সরকার এসেছে, সেই সরকারের আগামীর পরিকল্পনাগুলোই আসলে প্রধানমন্ত্রী জনগণের সামনে আজকের এই সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ থেকে তুলে ধরবেন। ধন্যবাদ নীলাদ্রি আপনাকে। আওয়ামী লীগের বিজয় সমাবেশকে ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশের এলাকার অবস্থা জানতে যাচ্ছি ওবায়দুল রশিদের কাছে। তিনি আছেন রাজধানীর মৎস্য ভবন এলাকায়। ওবায়দুল, আওয়ামী লীগের সমাবেশকে ঘিরে আশেপাশের এলাকার কি অবস্থা দেখছেন? ধন্যবাদ নুসরাত। এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর মৎস্য ভবন মোড় এলাকাতে, যেখানে থেকে আমি দেখছি যে সকাল থেকেই নেতাকর্মীরা এই বিভিন্ন এলাকা থেকে আসছেন, বর্ণিল সাজে আসছেন উৎসবমুখর পরিবেশে। তারা এই সমাবেশে যোগ দিচ্ছেন, যেহেতু আওয়ামী লীগ তাদের নিরঙ্কুশ বিজয়ের পর তারা কোনো ধরনের কোনো উৎসব করেনি, সেই কারণেই আসলে আজকের এই বিজয় উৎসবের সমাবেশ। এবং আমাদের অন্যান্য যে সকল সহকর্মীরা রয়েছেন বিভিন্ন এলাকায় এবং আমিও গিয়েছি, সেসব যে গেটগুলো রয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের জন্য, সেখান দিয়ে তারা প্রবেশ করছেন। এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে যে এই যে সমাবেশ, সেই সমাবেশে শুধুমাত্র কিন্তু আওয়ামী লীগ কিংবা তাদের নেতাকর্মী এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরাই আসছেন না। আমরা দেখেছি যে বিভিন্ন সংগঠন, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা আসছেন। সর্বস্তরের মানুষই বলা যায় যে এই সমাবেশে, এই বিজয় উৎসবে তারা যোগ দিচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন যে পেছনে যে রাস্তাটি রয়েছে, সেই রাস্তাটিতে যান চলাচল এরই মধ্যে সীমিত করে ফেলেছে ডিএমপি, এবং এই ঘোষণা কিন্তু তারা গতকালকেই দিয়েছিল। আর সেই সঙ্গে ভেতরে আমরা যতটুকু জানি যে কিছুক্ষণ পরেই শুরু হবে সমাবেশ। নুসরাত, ধন্যবাদ ওবায়দুল আপনাকে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 30 ডিসেম্বর গণতন্ত্রের পরাজয়ের কারণে আওয়ামী লীগেরও পরাজয় হয়েছে, আর সেই পরাজয় ঢাকতে উৎসব করছে তারা। জাতীয় ঐক্যফ্রন্ট এবং 20 দলীয় জোটে কোনো বিভেদ সৃষ্টি হয়নি বলেও মন্তব্য করেছেন তিনি। রাহুল রায় রিপোর্ট। বিএনপি প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে সকালে তার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। পরে সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে কথা বলেন দলের মহাসচিব। এই উৎসব তো হচ্ছে তাদেরকে পরাজয়কে আপনার ঢেকে দেওয়ার জন্য, পরাজয়কে মানুষের কাছ থেকে তাদের দৃষ্টিটাকে অন্যদিকে সরানোর জন্য। 30 ডিসেম্বর তো গণতন্ত্রের পরাজয় হয়েছে, আর আওয়ামী লীগের সবচেয়ে বড় পরাজয় হয়েছে, কারণ আওয়ামী লীগ জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। দলের সিনিয়র নেতারাও বিএনপির নেতৃত্বে পরিবর্তন চাচ্ছেন। আবার জাতীয় ঐক্যফ্রন্টে বিভেদ দেখা দিয়েছে বলে যে কথা বেরিয়েছে, এসব নিয়েও কথা বলেন মির্জা ফখরুল।
আমাদের মধ্যে কোনো টানাপোড়েন নেই, ঐক্যফ্রন্ট আছে, 20 দলীয় জোট আছে, এবং সরকার যাকে আমরা স্বীকার করছি না সেই সরকারও এখানে অবশ্যই জনগণের কাছে পরাজিত হয় বলে আমরা বিশ্বাস। বিএনপি মহাসচিব বলেছেন, প্রয়োজনীয় যে কোনো সিদ্ধান্ত ঐক্যবদ্ধভাবেই নেওয়া হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। দেশে প্রথমবারের মতো গড়ে উঠেছে ডিজিটাল সুবিধা সম্বলিত দুগ্ধ খামার। স্মার্ট প্রযুক্তি সংযুক্ত গাভীর সার্বক্ষণিক তথ্য সরবরাহ হচ্ছে কম্পিউটারে। খামারি এবং প্রযুক্তি সংশ্লিষ্টরা বলছেন, স্মার্ট খামার সাধারণ খামারের চেয়ে হবে অনেক বেশি লাভজনক। আরও জানাচ্ছেন শাইখ সিরাজ। পৃথিবীর উন্নত রাষ্ট্রে দুগ্ধ খামার তথা প্রাণী সম্পদ খাতে স্মার্ট প্রযুক্তি পৌঁছেছে কয়েক বছর আগে। আর দেশে প্রথমবারের মতো এই প্রযুক্তি যাত্রা শুরু করল নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যবসায়ী MS সবুরের দুগ্ধ খামার থেকে। খামারের 200 গরুর মধ্যে 8টি গাভীকে প্রাথমিকভাবে আনা হয়েছে স্মার্ট প্রযুক্তির আওতায়। বেশ ভালো বেনিফিট হচ্ছে ডিজিটালের কারণে, তো যে হিটগুলি কোনো বেজ যাইতেছে না, তো অনেক আধুনিক পদ্ধতি এবং এটা অনেক ভালোর জন্য হয়েছে মনে করি। প্রযুক্তি ব্যবহারে সহযোগিতা করছে গ্রামীণ ফোন, গলায় ঝোলানো নেক ট্যাগ আর কানের সঙ্গে যুক্ত স্মার্ট ট্যাগের মাধ্যমে গাভীর শারীরিক পরিস্থিতির সব তথ্য চলে আসছে কম্পিউটারে। ট্র্যাডিশনাল ফার্মিংয়ে সে 5 বছরে যতগুলো বাছুর পাবে, যতটুকু দুধ পাবে এবং তার মর্টালিটি এবং সিক রিস্কের যতটুকু ভ্যালু আছে, এটার সাথে যদি তুলনা করি ডিজিটাল ফার্মিংয়ে, এই সব কিছু মিলালে একজন খামারি একটা গরুর জীবনচক্র থেকে 8,35,500 টাকা পর্যন্ত বেশি পাওয়ার সম্ভাবনা রাখে। সংশ্লিষ্টরা বলছেন, এই প্রযুক্তির মাধ্যমে মোকাবেলা করা সম্ভব অনেক কিছু, এমনকি লোকসানের হাত থেকে রক্ষা করা সম্ভব খামারকে। প্রতিটা ডিভাইসের জন্য আমরা 6,000 টাকা, রাউটার প্লাস হচ্ছে ইনস্টলেশনের জন্য 24,000 টাকা। এর যে বেনিফিটটা আসবে সেটা আপনি আমাকে একটু বোঝাবেন। যদি আমি একটা পিরিয়ড টাইম মিস করি, সেখানে 18 থেকে 19 দিন আমাকে আবার ওয়েট করতে হবে। 19 দিনের আমি যে দুধটা পাবো এবং হচ্ছে যে বাচ্চাটাকে যে মিস করব, সেই অ্যাপ্রক্সিমেটলি এখানে দেখা গেছে যে 12,000 বা 13,000 টাকার মতো এরকম বেনিফিট আসে। সেকেন্ড যেটা আছে, এর পরবর্তীতে যেমন যে গরুটা যদি মেজর অসুস্থ হয়ে যায়, গরুই একটা মিস হয়ে যেতে পারে। তাই প্রাথমিকভাবে ব্যয়বহুল হলেও দীর্ঘমেয়াদে এর বৈপ্লবিক ফলাফলের কথা জানাচ্ছেন তারা। নেক্সট টাইমে যখন ভ্যাকসিনেশন দেওয়া হবে, ওই ডেটে আমার সিগন্যাল দিবে। যদি গরু অসুস্থ হয়, এখানে সিগন্যাল দিবে। আমি অন দ্য স্পটে এটা দেখলে আমি বুঝতে পারবো, তুমি ডাক্তারের সাথে পরামর্শ করে বা আমি প্রাথমিক যে চিকিৎসাটা আছে অ্যাপ্লাই করলাম। তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রাণী সম্পদ খাতকে নিয়ে যেতে পারে বহুদূর। উন্নত বিশ্ব এই প্রযুক্তি ব্যবহার করে ইতোমধ্যেই তাদের সফলতা পেয়েছে, খামারগুলোর চেহারা পাল্টেছে, ব্যয় কমে এসছে। বাংলাদেশে প্রাণী সম্পদ খাতের এই খাত ব্যবহার করার সুযোগ রয়েছে যথেষ্ট। সংশ্লিষ্টরা মনে করছেন, এর ব্যবহারের ফলে প্রাণী সম্পদ খাত নতুন একটা আশার সঞ্চার হবে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের মাস্কো ডেইরি ফার্ম থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 9টার সংবাদের পর হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে। সৌরবিদ্যুৎ মজুদে নতুন পথের সন্ধান দিয়ে প্রভাবশালী ম্যাগাজিন ফোর্বসে যুক্তরাষ্ট্রের 30 জন আবিষ্কারক ও উদ্যোক্তার মধ্যে উঠে এসেছে বাংলাদেশের ছেলে সানির নাম। এই 30 জনের সবার বয়স 30-এর কম। চ্যানেল আইয়ের সঙ্গে সাক্ষাৎকারে বাংলাদেশের নবায়নযোগ্য খাতের উন্নয়নের কাজ করার প্রত্যাশা করেছেন তিনি। সঞ্জয় চাকির রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সৌরবিদ্যুৎ, বায়ুবিদ্যুতের ব্যবহার বাড়ছে। প্রথমে এসব বিদ্যুৎ শুধু যেখানে উৎপাদিত হতো, শুধু সেখানেই ব্যবহার হতো। পরে গ্রিডের মাধ্যমে অন্য জায়গায় ব্যবহারের সুযোগ বাড়লেও এখন ল্যাপটপের মতো বাক্সবন্দি করে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা আবিষ্কার হয়েছে যুক্তরাষ্ট্রে। সে উদ্যোগে যুক্ত বাংলাদেশের ছেলে সানি। আমি স্টোর করি এনার্জিটাকে লিথিয়াম পলিমার একটা ব্যাটারি থ্রুতে। সৌরবিদ্যুৎ করি আর উইন্ডো করি। আর মডিউলগুলোকে আমরা এখন কনজামশনের যেই জায়গা হয়, বাসা বা গাড়ি, সেখানে আমরা একটা ল্যাপটপ ফর্ম ফ্যাক্টরে নিয়ে আসতে পারি। তো সেই সোলারটা এখন আর কোনো আগেকার দিনের মতো স্পেসিফাইড না একটা জায়গায়, যে কোনো জায়গায় আপনি সোলার আনতে পারেন। যেমন একটা হাই সোলার ইরেডিয়েন্স রিজন থেকে ব্যাটারির থ্রুতে আপনি অন্য জায়গায় নিয়ে যেয়ে ইউজ করতে পারেন। তো এই আবিষ্কারে যুক্ত থাকার পাশাপাশি নিজস্ব প্রতিষ্ঠান তৈরি করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে বাক্সবন্দি বিদ্যুৎ ছড়িয়ে দেওয়ার কাজ করছেন তিনি। বাংলাদেশের জন্য
অনেক একটা রোল প্লে করতে পারে। আমরা এটা ব্যাটারিটা খালি $299 দিতে পারি, আর $85 এক্সট্রা 120 ভোল্ট সোলার যদি দেই, আপনার 25 থেকে 30 হাজারের মধ্যে আমরা একটা সিস্টেম ডিজাইন করতে পারি যেটা কভার করবে সব কনসাম্পশন রিকোয়ারমেন্ট। ফোর্বস ম্যাগাজিনের তালিকায় 30 বছরের কম বয়সী যুক্তরাষ্ট্রের 30 জন আবিষ্কারক ও উদ্যোক্তার তালিকায় তার নাম উঠে আসাকে বাংলাদেশের গর্ব হিসাবে দেখছেন সানি। ফোর্বস আসলে এভরি ইয়ার অনেকগুলা তালিকা বানায়, অনেক রকম তালিকা থাকে। এই স্পেসিফিক তালিকাটা হচ্ছে 30 জনকে পিক করে 30 বছরের নিচে যারা ইনোভেশন রিলেটেড ইনোভেটর, যারা সায়েন্টিস্ট হতে পারে, তারা বিজনেস লিডার হতে পারে, ফাউন্ডার হতে পারে। তো এই তালিকার মধ্যে আর কি এই বছর আমার আসার সৌভাগ্য ছিল, যেহেতু আমার কাজ অনেকটা এনার্জির দিকে, আমি কাজ করি, সোশ্যাল গুডের জন্য কাজ করি, টেকনোলজির দিক দিয়ে। বাবা অবসরপ্রাপ্ত কর্নেল সারোয়ার ও মা নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষিকা ডক্টর কামরুন নাহার। সানি হাই স্কুল থেকে মাস্টার্স পর্যন্ত পড়েছেন যুক্তরাষ্ট্রে, পিএইচডিও সেখানে। সঞ্জয় চাকি, চ্যানেল আই, ঢাকা। এবার ইউসিবি বিপিএল 2019 প্রসঙ্গ। ইউসিবি বিপিএল এর রংপুর রাইডার্সের বিপক্ষে টস হেরে ব্যাট করছে সিলেট সিক্সার্স। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমে দলীয় 14 রানে প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। ওপেনার লিটন দাসকে ফেরত পাঠান অধিনায়ক মাশরাফি। মেক্সিকোতে একটি তেলের পাইপলাইনে বিস্ফোরণে 21 জন নিহত হয়েছে, গুরুতর আহত হয়েছে আরও 71 জন। দেশটির হিদালগো রাজ্যের গভর্নর জানিয়েছেন, লিক হওয়া জ্বালানি তেলের পাইপলাইন থেকে স্থানীয় লোকজন তেল চুরি করতে গেলে সেখানে বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে দগ্ধ হয়ে নিহত হয় বেশ কয়েকজন। আহতদের অধিকাংশের অবস্থায় আশঙ্কাজনক। মেক্সিকো প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ নিহতদের পরিবার ও আহতদের সব ধরনের সহযোগিতার নির্দেশ দিয়েছেন। নিটল টাটা কৃষি সংবাদ। চাঁদপুরে হিমাগারগুলিতে 70,000 বস্তায় 3,500 মেট্রিক টন আলু অবিকৃত পড়ে রয়েছে। নতুন আলু বাজারে আসায় পুরনো আলুর তেমন চাহিদা নেই, বিক্রি হওয়ার সম্ভাবনা অনেক কম। চাঁদপুর থেকে ইকরাম চৌধুরী পাঠানো তথ্য ভিডিও চিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। চাঁদপুরের 13টি হিমাগারে প্রায় 3500 মেট্রিক টন পুরনো আলু অবিকৃত রয়েছে। এসব আলু বিক্রিরও কোনো সম্ভাবনা না থাকায় চরম ক্ষতির শিকার হচ্ছে আলু চাষিরা। নতুন আলু বাজারে আসায় পুরনো আলুর চাহিদা নেই। এখন যা আলু রাখছি মনে করেন এর আপনার 4 ভাগের 1 ভাগ আলু রয়ে গেছে কোলেস্ট্রলের ভিতরে। এখন ওই আলু বিক্রি হইতেছে মনে করেন 20,000 হইতে 25,000 টাকা, কিন্তু কোলেস্ট্রল ভাড়াই আমাদের কি 25,000 টাকা, কোলেস্ট্রল ভাড়াটা কি হয় না। হিমাগার কর্তৃপক্ষ বলছেন, সরকারিভাবে উদ্যোগ নিয়ে আলু বিদেশে রপ্তানির ব্যবস্থা করা গেলে লাভবান হতে পারবে চাষি। এখন সরকারিভাবে উদ্যোগ নিয়ে আলুর স্টার্চ, ফ্ল্যাক্স ইত্যাদির ফ্যাক্টরিগুলোকে সচল করে এগুলো এবং আলু বিদেশে রপ্তানি করার মাধ্যমে একমাত্র আলু চাষিরা রক্ষা পেতে পারে। আলু উৎপাদন বেশি হওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে মনে করছে কৃষি বিভাগ। এই আলুগুলি বিক্রয়ের ব্যাপারে বা এগুলি কি করা যায় সে ব্যাপারে আমাদের সরকার, আমরাও খুব চিন্তা ভাবনা করছি এবং সরকার চিন্তা করছে আলুগুলি দেশের বাইরে রপ্তানি করার জন্য, এবং রপ্তানি করে কৃষক ভাইদের এই সংরক্ষিত আলুগুলি একটা প্রতিকার করা যায় কিনা। কৃষক জানায়, ইতোমধ্যেই পুরনো এসব আলুতে পচন ধরেছে। হিমাগার কর্তৃপক্ষ যে কোনো মুহূর্তেই এসব আলু ফেলে দিতে পারেন। সাদিয়া ওমর, চ্যানেল আই। দেখবেন প্রকৃতি সংবাদ। নদী না বাঁচাতে পারলে নদীমাতৃক বাংলাদেশ রক্ষা করা কঠিন হয়ে পড়বে। রাজধানীতে নদী সুরক্ষায় তারুণ্যের ভূমিকা শীর্ষক আলোচনায় বক্তারা নদী রক্ষায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান। জাহিদুজ্জামানের রিপোর্ট। বাংলাদেশ নদী পরিবারক দলের জাতীয় কমিটির অভিষেক উপলক্ষে রাজধানীর মতিঝিলে এই আলোচনার আয়োজন। মরতে বসা নদীগুলো রক্ষার দাবি তোলা বেসরকারি সংস্থাগুলোর কর্মকাণ্ডের প্রশংসা করেন বক্তারা। বলেন, নদীর পক্ষে সচেতনতা বাড়াতে এবং নদী রক্ষার আন্দোলনে আরও মানুষকে সম্পৃক্ত করতে হবে। নদী এমন একটা ইস্যু যেটা নিয়ে কাজ করলে পৃথিবীর সমস্ত ক্রিয়েচার কিন্তু উপকৃত হয়, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। এর চেয়ে বড়
পুণ্যের কাজ বা সওয়াবের কাজ আর কিছু হতে পারে না। রাষ্ট্রীয় মর্যাদা এবং এই জাতির মর্যাদার জন্য নদীর অস্তিত্ব অবধারিত এবং আবশ্যিক। এই ক্ষেত্রে কোনো রকম কম্প্রোমাইজ করার মতো সুযোগ বাংলাদেশের একটি মানুষেরও নেই। কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবে আজকে নদীর অবস্থার জন্য আমি নিজে একটু দায়ী না? আমরা কিন্তু প্রত্যেকে দায়ী, সেই প্রত্যেকের দায়বদ্ধতা আছে নদীর প্রতি। তাই আমরা আজকে শপথ নিব যে নদী রক্ষা আমরা কি করতে পারি। নদীগুলোর সুস্থ স্বাভাবিক রূপ ফিরিয়ে দেওয়া না গেলে যেমন পরিবেশগত ভারসাম্য রক্ষা করা সম্ভব নয়, তেমনি সম্ভব নয় স্থায়িত্বশীল উন্নয়ন করা। তাই নদী রক্ষার আন্দোলনে তরুণদের অংশ নেয়ার কথা বলেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান। আজকে যে সুযোগ আপনারা পেয়েছেন, যে রাখি বন্ধনে আপনারা আবদ্ধ হয়েছেন, যে নদীর কল্যাণ করবেন মানে দেশের কল্যাণ করবেন, সভ্যতার জন্য কাজ করবেন, সমৃদ্ধির জন্য কাজ করবেন। এটা যত চ্যালেঞ্জিং হোক না কেন, এই তারুণ্য এটিকে সঠিকভাবে মোকাবেলা করতে পারবে বলে আমাদের বিশ্বাস। ভ্রমণের মাধ্যমে নদীর পক্ষে সচেতনতা সৃষ্টিতে কাজ করছে বাংলাদেশ নদী পরিব্রাজক দল। জাহিদুজ্জামান, চ্যানেল আই, ঢাকা। এবারে খেলার খবর। ইউসিবি বিপিএল সিজন 6 চলছে রংপুর রাইডার্স এবং সিলেট সিক্সার্সের ম্যাচ। সিলেট পর্বের শেষ দিন আজ রয়েছে আরও একটি লড়াই। সন্ধ্যে 6:30 পয়েন্ট টেবিলে তলানিতে থাকা খুলনা টাইটান্স লড়বে চিটাগং ভাইকিংসের বিপক্ষে। 6 পয়েন্ট নিয়ে টেবিলের 3-এ থাকা মুশফিকুর রহিমের চিটাগং আছে দারুণ ছন্দে। তবে হারের বৃত্তে ঘুরপাক খাওয়া মাহমুদুল্লাহ খুলনা চাইছে জয় দিয়ে সিলেট পর্ব শেষ করতে। 2026 নয় 2022 বিশ্বকাপ ফুটবলের আসরে প্রথমবারের মতো অংশ নিতে পারে 48 দল। বাড়তি দলে অংশগ্রহণ ও ম্যাচ বেড়ে যাওয়ার ধকল সামাল দেওয়ার পরিকল্পনা নিয়ে ফিফা এবং 2022 আয়োজক কাতার কাজ করছে। এমনটাই জানিয়েছেন খোদ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্টিনো। 1998 থেকে 32টি দল নিয়ে আয়োজন করা হচ্ছে বিশ্বকাপ। এর আগে জানানো হয়েছিল 2026 থেকে অংশগ্রহণকারী দলের সংখ্যা হবে 48টি। তবে সেই পরিকল্পনা 4 বছর আগেই কার্যকর করার ইঙ্গিত দিয়েছেন ফিফা সভাপতি। দল বেড়ে যাওয়ার অবকাঠামোগত সহায়তা ও কাতারের প্রতিবেশী দেশগুলোতে বাড়তি ম্যাচ আয়োজনের কথাও ভাবছে ফিফা। কাতারের সাথে প্রতিবেশী দেশগুলো বৈরী সম্পর্ক ফিফার এই আয়োজনের বাধা হবে না বলে জানিয়েছেন ফিফা সভাপতি। পাশাপাশি ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে সারা দুনিয়ার সেরা ক্লাবগুলোর অংশগ্রহণ নিশ্চিত করার কথা শুনিয়েছেন ইনফ্যান্টিনো।